এবার একেবারে একটা প্রশ্ন করবো, এই প্রশ্নটা বলা যেতে পারে একটু গুগলি। প্রশ্নটা হচ্ছে যে আমরা জানি মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী তখন তিনি প্রণব মুখার্জিকে স্যার করতেন। আবার রাষ্ট্রপতি যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন পায়ে হাত দিয়ে প্রণাম করে তারপর কথা শুরু করলেন। এগুলো কি সবই তাদের সহবত, লোক দেখানো, নাকি সত্যি অন্তর থেকে করতেন? দেখুন, ডক্টর মনমোহন সিং এর সঙ্গে আমার বাবার প্রচুর মানে অনেক বছরের একটা রিলেশনশিপ। বাবা যখন 1982-তে ফাইন্যান্স মিনিস্টার হন তখন উনি ডক্টর মনমোহন সিংকে আরবিআই গভর্নর, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর হিসেবে অ্যাপয়েন্ট করেন। তারপরে নরসিংহ রাওয়ের আন্ডারে বাবা প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারপারসন ছিলেন। ডক্টর মনমোহন সিং ফাইন্যান্স মিনিস্টার হয়ে একটা বিশাল ইতিহাস তৈরি করলেন ভারতের অর্থনৈতিক জগতে একটা রিফর্ম করে। অত্যন্ত ভদ্র মানুষ, সেটা আমি দেখেছি। খালি আমিও না, মানে বড় বড় যেগুলো জার্নালিস্ট, সিনিয়র ব্যুরোক্র্যাটস তাদের কাছ থেকেও শুনেছি, বাবার নিজের কাছ থেকেও শুনেছি যে ডক্টর মনমোহন সিং যখন প্রাইম মিনিস্টার হলেন তখনও তিনি বাবাকে স্যার বলে বলতেন। বাবা অনেকবার তারপরে একদিন রীতিমতো অমুক দিয়ে বলতে হয়েছে আপনি আমাকে স্যার বলবেন না, এটা প্রোটোকলের এগেইনস্টে। সুতরাং ওনার সঙ্গে বাবার যে সম্পর্ক সেটা বহু পুরনো, বহু গভীর সম্পর্ক। আর ডক্টর মনমোহন সিংয়ের সঙ্গে সম্পর্কে যখনই বাবা আমাকে কখনো কোনো কথা বলেছেন, বা খালি আমাকে না, যে কোনো লোকের সঙ্গে সবসময় আপনি বলতেন ইজ আ থরো জেন্টলম্যান। আর এই কথাটা সম্পূর্ণ সত্যি। আর ডক্টর মনমোহন সিং এর, দেখুন আমার বাবা ইন্দিরা গান্ধীর আন্ডারে কাজ করেছেন, রাজীব গান্ধীর সঙ্গে অত্যন্ত অল্প সময় হলো, কয়েক মাসের জন্যও হলো। হি ওয়ার্ক অ্যাজ আ ক্যাবিনেট মিনিস্টার আন্ডার রাজীব গান্ধী, তারপরে পি.ভি. নরসিংহ রাও, তারপরে ডক্টর মনমোহন সিং। এদের সকলের সঙ্গে কাজ করার ব্যাপারে উনি বলেছেন যে ডক্টর মনমোহন সিং এর সময় উনি যখন কাজ করেছিল ওনার আন্ডারে, ওনার বইও সেটা লিখেছেন দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স, তখন যতটা অটোনমি উনি পেয়েছেন যে ঠিক মতন নিজের মতন করে কাজ করা, অন্য কোনো প্রাইম মিনিস্টারের আন্ডারে সেটা পাননি। আর প্রধানমন্ত্রীর ব্যাপারে যেটা উনি সবসময় পা ছুতেন, উনি পা ছুতেন কোনো পাবলিক প্রোগ্রামে না। বাবার সঙ্গে যখন পার্সোনালি ওনার সঙ্গে দেখা হতো, ওয়ান টু ওয়ান মিটিং, আর সেটা আজকের ব্যাপার না, সেটা আমি কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে জানতে পেরেছি যে অনেক আগে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানে ওনাকে কেউ জানতোই না, একজন সাধারণ পার্টির একজন সাধারণ ওয়ার্কার হিসেবে উনি দিল্লিতে আসতেন, এসে নর্থ এভিনিউ, সাউথ এভিনিউ এরিয়াতে থাকতেন। আমার বাবার কাছাকাছি থাকতেন। যখন মর্নিং ওয়াকে যেতেন তখন কখনো কখনো নরেন্দ্র মোদীর সঙ্গে ওনার দেখা হতো। তখন থেকে মোদীজি ওনার পা ছুতেন, আর বাবা ওনার সঙ্গে যেরকম সকলের সঙ্গে খুব ভালো করে কথা বলতেন, বাবা ওনার সঙ্গে কথা বলতেন। এগুলো বহু পুরোনো ব্যাপার। তো আমার মনে হয় এটা খুব লোক দেখানো ব্যাপার, কারণ লোক দেখানো হলে তো খালি লোকের সামনে পাচ্ছে, মানে সেটা তো কোনো ওয়ান টু ওয়ান মিটিং এ পাওয়ার কোনো প্রশ্নই ওঠে। আপনার বই নিয়ে আপনি যারা কংগ্রেস নেতা, গান্ধী পরিবারের যারা রয়েছেন, কিন্তু তাদের আগে আপনি পৌঁছে গেলেন একেবারে স্বয়ং প্রধানমন্ত্রীর কাছে আপনার বইয়ের অনুলিপি। তাহলে কি কোথাও এর মধ্যে আমরা কি এই বিষয়টা একটু চর্চা করতে পারি যে কোথাও কি আপনার মনে হয়েছে বাবাকে গভীরভাবে অধ্যয়ন করে একেবারে ইন্দিরা গান্ধী থেকে শুরু করে নরেন্দ্র মোদী পর্যন্ত কোথাও কি আপনার মনে হয়েছে এখন যারা গান্ধী পরিবারে আছেন তাদের সঙ্গে আপনাদের সম্পর্কটা একটু শীতল? দেখুন, এটা আপনি ভালো প্রশ্ন করেছেন। আর একটা তথ্য বলছি যেটা এখনো পাবলিক কেউ জানে না। বইয়ের যখন আমি প্রথম 10টা কপি পাই, তখনও বই কিন্তু বাজারে বেরোয়নি। এটা 11 ডিসেম্বর আমার বাবার জন্ম বার্ষিকীতে এই বইটা করা হয়, আর 6-7 ডিসেম্বর নাগাদ এটা মার্কেটে এসে যায়। তার আগে সবচেয়ে পাবলিশারের কাছ থেকে আমি 10টা কপি পাই। সেই কপির ভিতরে প্রথম একটা কপি কিন্তু আমি সোনিয়া গান্ধীজিকে পাঠাই। আমি নিজে গিয়ে দেখা করিনি, কারণ উনি খুব কম অ্যাপয়েন্টমেন্ট দেন। কিন্তু সেই কপি মানে বইয়ের অলমোস্ট প্রথম কপি কিন্তু আমি সোনিয়া গান্ধীজির কাছে পাঠিয়েছিলাম। আনফর্চুনেটলি আমি কিন্তু কোনো রেসপন্সও পাইনি। এটা সাধারণত আপনি যাকেও একটা পাঠান তার অফিস থেকে একটা রেসপন্স আসে যে আমি বইটা পেয়েছি, ধন্যবাদ, কিন্তু সেরকম আমি কোনো রেসপন্স পাইনি। রাহুল গান্ধীজিকে আমি বইটা পাঠাইনি, কিন্তু নাহলে আমার যতদিন মনে হয় উনি খুব একটা হয়তো বইটই করেন না।
কিন্তু সবচেয়ে প্রথম বই কিন্তু সোনিয়াজির কাছেই গেছে। প্রধানমন্ত্রী আপনার বই নিয়ে কি বললেন, যেটা কেউ জানে না এখনো? সরি, প্রধানমন্ত্রী আপনার বই নিয়ে কি বললেন? মানে খুব আমার সঙ্গে আগেও যখন দেখা হয়েছে, উনি সবসময় আমার সঙ্গে খুব ভালোভাবে কথা বলেছে। আর উনি বই তো অবভিয়াসলি যখন দিলাম সেই মুহূর্তে তো উনি পড়ে করেননি, কিন্তু পরে উনি টুইট করেছিলেন যে এই বইয়ে প্রণববাবুর মধ্যে যে ইন্টেলেকচুয়াল ডেপথ, ওনার যে নলেজ, সেটা এই বইয়ে প্রতিফলিত হয়েছে। এবার একদম অন্য প্রশ্ন করি, খুব গরু গম্ভীর হয়ে যাচ্ছে। এত ভালো বাংলা বলে দিল্লিতে থেকে, এবার কি বঙ্গের রাজনীতিতে দেখা যাবে শর্মিষ্ঠাকে? প্রথমত আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি বললেন যে, আর এটা সম্পূর্ণভাবে সম্ভব হয়েছে কারণ বাড়িতে একটা অত্যন্ত বাঙালি পরিবেশে মানুষ হয়েছি। আর যারা জানেন যে প্রণববাবু মানে পায়ের চুল থেকে মাথার লোক পর্যন্ত আপাতমস্তক বাঙালি ছিলেন, সুতরাং সেই পরিবেশে আমি মানুষ হয়েছি। সুতরাং আমি বাংলা খুব স্পন্টেনিয়াসলি বলবো, সেটাতে স্পন্টেনিয়াসলি আমার বলা উচিত না, আমার বাবা সহজস্ফূর্তভাবে বলবো, সেটা কিছু আশ্চর্য হওয়ার কারণ নয়। আর রাজনীতি, আমি দেখুন রাজনীতি ছেড়ে দিয়েছি 2022-এ, আমি রাজনীতি ছেড়ে দিয়েছি। এখন আনফর্চুনেটলি এই কথাটা কেউ বিশ্বাস করে। আর যারা ভাবে যে একটা লোকসভা বা একটা রাজ্যসভার সিট বা পার্টিতে কোনো একটা পজিশন পাওয়া মানে আমরা মুখ্য পেয়ে গেলেন, আমি সেটা মনে করি না। কারণ ছোটবেলা থেকে ক্ষমতার মধ্যে ক্ষমতা দেখে মানুষ। আপনি শুধু একটু ফুটনোট রাখবো, প্রণববাবু যখন কংগ্রেস ছেড়েছিলেন কেউ বিশ্বাসই করতেন না প্রণববাবু কংগ্রেস ছেড়েছেন। আপনি রাজনীতি ছেড়েছেন এটা কেউ বিশ্বাসই করতে পারছে। ওনাকে কংগ্রেস থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, এক্সপেল করা হয়েছিল, উনি নিজে থেকে ছাড়েননি। আর দেখুন আমার রাজনীতি, আমি রাজনীতি জয়েন করেছি অনেক লেটে, 2014-তে। আমি প্রধানত একজন কত্থক নৃত্যশিল্পী। সুতরাং নৃত্য কলার একটা শিল্পকলার জগৎ থেকে আমি রাজনীতিতে এসেছি, দ্যাট ইটসেলফ ওয়াজ আ বিগ চেঞ্জ। সুতরাং আমার রাজনীতি যে অল্প 5-6 বছরের রাজনীতি, সো আই ডোন্ট থিঙ্ক যে আমি রাজনীতি ছেড়ে দেবো, এটাতে কারোর যে আশ্চর্য হওয়ার কথা আমার তো মনে হয় না সেই হিসেবের দেখা। আর দেখুন প্রধানমন্ত্রীর সঙ্গে আমার একটা সৌজন্যমূলক একটা ভিজিট ছিল, যেরকম আগে থেকে জানিয়ে দিল, তো আবার এই নিয়ে স্পেকুলেশন হবে। আপনাদের মানে সরি, তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী সায়নী ঘোষ, ওর সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক, বন্ধু বলবো না কারণ আমার থেকে বয়সে অনেক ছোট, কিন্তু ওনার মা মারা গেছে, তো 28 তারিখে নিয়ম ভঙ্গ, তা আমি ডেফিনেটলি যাবো। আর সেই জন্য একটা সামাজিক ব্যাপার, একটা পারস্পরিক, একটা পার্সোনাল রিলেশনশিপের ব্যাপার। কিন্তু সেখানে যদি কোনো জার্নালিস্ট আমাকে দেখে মনে করেন যে শর্মিষ্ঠা বা তৃণমূল জয়েন করছে, সেটা তো তাদের ভুল, তার জন্য আমি কিছু করতে পারি না। জল্পনা তুঙ্গে অনেকেই মনে করেন, এক্ষুনি নিশ্চয়ই উনিও খেপে যাবেন, কিন্তু অনেকেই মনে করছিলেন যে বঙ্গ রাজনীতিতে 2024-এ লোকসভাতে আপনাদের প্রার্থী হিসেবে দেখা যাবে সেই জঙ্গিপুরে। আমি তাই নিয়ে কোনো রকম জার্নালিস্টিক জঙ্গিপনা দেখাচ্ছি না। আমি আবার ফিরে আসি আমাদের কথাতে। প্রণববাবু এবং শর্মিষ্ঠা, এই দুজনের তফাৎ কি? যদি এইভাবে বলি যে প্রণববাবু, আমি এর প্রসঙ্গে একটা অভিজ্ঞতা বলি, তখন একটি টেলিভিশন চ্যানেলে রয়েছি, প্রণববাবুর সফর সঙ্গী হব আমি এবং আমার ক্যামেরাম্যান। আমরা প্রচন্ড উত্তেজিত, প্রণববাবুর হেলিকপ্টারে আমরা থাকবো। প্রণববাবু হেলিকপ্টারে উঠেই প্রথমেই বললেন কোনো ক্যামেরা কিন্তু চলবে না হেলিকপ্টারের মধ্যে। দ্বিতীয়, উনি কোনো কথা না বলে বই খুলে বসলেন। আমরা আকাশপথে উড়ে যাচ্ছি, উনি বই পড়ছেন। তা আমার দেখে মনে হয়েছিল যে এই লোকটা কি রোজ সকালবেলা নিম পাতা খায়? এত কি করে বেরসিক, এত কি করে আনরোম্যান্টিক হতে পারে? আবার আপনার সম্পর্কে অনেকে বলে আপনার আবেগ এবং আপনি খুব রোম্যান্টিক মানুষ। এটা কি পিতা পুত্রের মধ্যে একটা তফাৎ? দেখুন, আমার বাবা ছিলেন, যেটা আমার ফ্যামিলির সিনিয়রদের কাছ থেকে শুনেছি, যে উনি নিজের বাবাকে অফকোর্স অনেক শ্রদ্ধা করতেন, কিন্তু তিনি ছিলেন তার মায়ের ছেলে। আমি কিন্তু আমার মায়ের মেয়ে, আমি ডেফিনেটলি আমার বাবাকে অনেক শ্রদ্ধা করি। আর আমার কিছু কিছু যেরকম হ্যাবিট, বই পড়ার হ্যাবিট, বা আলটিমেটলি আমি রাজনীতিতেও কিছুদিন জন্য গেলাম, সেটা ওনার জন্য হয়েছে। কিন্তু দেখুন, লোকে আমার বাবার লেগেসির কথা বলে, কিন্তু আপনি আমার মাকে ভালো করে চিনতেন। উনি একজন রবীন্দ্রসঙ্গীতের শিল্পী ছিলেন, উনি খুব ভালো ছবি দেখতেন। তো আমার জীবনে কিন্তু আমার মায়ের ইনফ্লুয়েন্স, যে জন্য আমি একজন প্রফেশনাল কত্থক ডান্সার
আমি কাথাক ডান্সারকে একটা প্রফেশন হিসেবে আমি চুজ করলাম, সেটা কিন্তু আমার মায়ের ইনফ্লুয়েন্স। সুতরাং আমি বলবো আমি কিন্তু আমার মায়ের মেয়ে। আমি আবার একটু রাজনীতিতে ফিরে আসি, কারণ প্রণববাবুকে নিয়ে আমাদের তো অনেকেরই কৌতূহল রয়েছে। বাংলায় খুব কম রাজনীতিবিদ এই পর্যায়ে পৌঁছাতে পেরেছে। ইতিহাসে শুধু লেখা থাকবে না, প্রথম বঙ্গ সন্তান যিনি রাষ্ট্রপতি হয়েছেন প্রণববাবু মানেই জওহরলাল নেহরু পরবর্তী পর্যায় থেকে শুরু করে নরেন্দ্র মোদী পর্যন্ত একটা বিরাট ইতিহাস। তার সেতু বন্ধন এবং বারবার জাতীয় রাজনীতিতে যে মানুষটি ক্ষমতায় থেকে বা না থেকে খুব গুরুত্বপূর্ণ। সুতরাং এই প্রশ্নগুলো উঠেই আসবে। ইন্দিরা গান্ধী তাকে খুব স্নেহ করতেন, এই বিষয়ে আমরা সবাই জানি। কিন্তু ইন্দিরা গান্ধী নাকি তার ফ্যাশন স্টেটমেন্টটাও লিখে দিয়েছিলেন, এটা কি সত্যি? ফ্যাশন স্টেটমেন্ট বলবো না, কিন্তু আমার বাবা যখন রাজনীতিতে জয়েন করেন একটা অত্যন্ত মানে রুরাল ব্যাকগ্রাউন্ড, আর প্রথমবার দিল্লিতে আসেন 1969-এ রাজ্যসভার ভোট নেওয়ার জন্য। আর সেই সময় ইন্দিরা গান্ধীর সঙ্গে পরিচয় হয়। তার কিছুদিন পরে তখন বাংলা কংগ্রেস থেকে বাবা অ্যাকচুয়ালি প্রথম এসেছিলেন রাজ্যসভায় এমপি হিসেবে, সাংসদ হিসেবে মনোনীত হয়ে। তারপরে বাংলা কংগ্রেসের সঙ্গে মার্জ করে, আর ইন্দিরা গান্ধী তখন বাবাকে ডেপুটি মিনিস্টার বানান। আর সেই সময় কোনো একটা কারণে প্রাইম মিনিস্টার তাকে ডেকে পাঠান। তো বাবা সেই সময় আয়দার ধুতি পাঞ্জাবি করতেন, বা তখন এই হাফ স্লিভ শার্ট, যাকে বুশ শার্ট বলা হতো, আর ট্রাউজার্স তাই করতেন, অত্যন্ত ক্যাজুয়াল। তখন ইন্দিরা গান্ধী ওনাকে ধমক দিয়ে বলেন যে প্রণব, তুমি এখন একজন মিনিস্টার, তোমাকে সব নানা রকম ফর্মাল মিটিং অ্যাটেন্ড করতে হবে, ইউ হ্যাভ টু ড্রেস মোর ফর্মালি। আর তারপরে উনি আমার মায়ের সঙ্গেও ইন্দিরা গান্ধী খুব ভালো সম্পর্ক ছিল। উনি মাকে ফোন করে পার্সোনালি বলেন যে প্রণবকে একটা ফর্মাল ড্রেস তৈরি করিয়ে দাও। আর তারপর থেকে আপনারা দেখে থাকবেন হয়তো সবসময় বান কালার, যাকে জহর কোট বলা হতো, উনি বেসিক্যালি তাই করতেন। আর পার্টির প্রোগ্রামে ধুতি পাঞ্জাবি, এই হলো ওনার অফিসিয়াল ড্রেস। ইন্দিরা গান্ধীর অতিরিক্ত স্নেহ প্রণববাবুর প্রতি, এটাই কি কোথাও পরবর্তীকালে অন্তরায় হয়ে দাঁড়ালো? বিশেষ করে রাজীব গান্ধী যখন ক্ষমতায় এলেন, তখন তার চারপাশে যারা রয়েছেন তারা প্রতিনিয়ত রাজীব গান্ধীর কান বিষিয়ে দিচ্ছেন প্রণববাবু সম্পর্কে। কোথাও কি মনে হয় যে ইন্দিরা গান্ধী যেহেতু উচ্চবাক স্নেহ করতেন, সেটাই পরবর্তীকালে অভিশাপের মতো দেখা দিল? ডেফিনেটলি দেখুন, রাজনীতি ইটস এ কাটথ্রোট ওয়ার্ল্ড। আর সেখানে একজন ফার্স্ট টাইম মিনিস্টার, তারপরে যখন ফার্স্ট টাইম ক্যাবিনেট মিনিস্টার 1980-তে যখন ইন্দিরাজি আবার জিতে আসলেন, আর বাবা তখন প্রথম ক্যাবিনেট মিনিস্টার হলেন। এর আগে ডেপুটি মিনিস্টার, স্টেট মিনিস্টার ছিলেন, কিন্তু একজন প্রথম ফার্স্ট টাইম ক্যাবিনেট মিনিস্টার যদি সেকেন্ড ইন দ্য ক্যাবিনেট হতে পারে, এই প্রাইম মিনিস্টারের অ্যাবসেন্সে উনি মিটিংস প্রিসাইড করছেন, সেটা তার ন্যাচারালি অন্য লোকে ভালো চোখে দেখবে না। ওনার অনেক সিনিয়র কলিগস, অনেকে সেটাকে হয়তো ভালো চোখে দেখেননি। আর প্লাস রাজীব গান্ধীর একটা আলাদা একটা সোশ্যাল সার্কেল ছিল। আর রাজীব গান্ধী যখন পলিটিক্সে আসেন, তখন রাজীব গান্ধীর এই সোশ্যাল সার্কেল ধীরে ধীরে একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হিসেবে হন। আমার বাবা চিরকালে কাজ পাগল মানুষ, আর উনি সেই হিসেবে দিল্লি রাজনীতির যে লাটিয়ান সার্কেল, সোশ্যাল সার্কেল, পার্টিতে যাওয়া, ড্রিঙ্কস করা, এসব উনি কোনোদিনই করতেন না, নিজের কাজে ব্যস্ত থাকতেন। রাজীব গান্ধীর সঙ্গে ওনার একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু রাজীব গান্ধীর আশেপাশে যারা অনেক লোক, যাদের কোঠেরি, রাজীব গান্ধীর কোঠেরি, তাদের সঙ্গে ওনার পার্সোনাল সম্পর্ক এমন কিছু ছিল না। সুতরাং উনি যখন ইন্দিরা গান্ধী মারা যাওয়ার পরে, যখন রাজীব গান্ধী প্রাইম মিনিস্টার হলেন, তারপরে যখন ইলেকশনে আবার জিতে আসলেন, দিয়ে সেকেন্ড ক্যাবিনেটে বাবাকে ড্রপ করেন। অনেক কারণ, দেখুন এইসব যে কোনো ব্যাপারেই মোনোকজাল একমাত্র কারণে হয় না, অনেক কারণ থাকে। তার ভিতরে একটা কারণ ডেফিনেটলি এটা ছিল যে অনেকে ইন্দিরা গান্ধীর বাবার যারা পুরনো কলিগ, তারা রাজীব গান্ধীকে বলেছিলেন যে প্রণব মুখার্জি একদিন হয়তো তার অথরিটি চ্যালেঞ্জ করবে, একটা প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াতে পারে। So maybe that was one of the reasons that Rajiv Gandhi dropped him from his second cabinet. কোথাও কি মনে হয় সেই ক্ষেত্রে যখন রাজীব গান্ধী নেই, টিভি নরসিংহ রাও বা আরও সুতরাং কেশরী এসেছে, তখনও তো প্রণববাবু মধ্যগগনে রাজনীতিতে, এবং তাকে সবসময় বলা হতো চালিকার শক্তি। কিন্তু পরবর্তীকালে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী
কোথাও কি এই সম্পর্কের শীতলতার জায়গাটা সেই রাজীব গান্ধীর সেই সব পারিষদদের জন্য ছোটবেলা থেকেই শুনে এসেছে যে যে কোনো মুহূর্তে প্রণববাবুই হয়ে উঠতে পারে একমাত্র মানুষ এই কংগ্রেসের, যে হয়ে উঠবে চালিকা শক্তি? সেই ভয়, মানে গান্ধী পরিবার, রাজীব গান্ধী পরবর্তী গান্ধী পরিবার কোথাও কি প্রণব বাবুকে ভয় পেতে শুরু করেছিল? দেখুন, রাহুল গান্ধীর সঙ্গে আমার বাবার ইন্টারাকশন আমি যতদূর দেখেছি বা যা ডায়েরিতে পড়েছি অত্যন্ত কম ছিল। রাজীব গান্ধী, বাবা পার্টির একজন অত্যন্ত সিনিয়র লিডার ছিলেন। রাহুল গান্ধীও বেসিক্যালি অর্গানাইজেশনের উনি কাজ করতেন, উনি ক্যাবিনেটের সদস্য ছিলেন না। তো রাহুল গান্ধীর সঙ্গে বাবার যে ইন্টারাকশন খুবই লিমিটেড। কয়েকবার উনি এসছেন, দেখা করেছেন। বাবা যখন 13 তালকাটোরা রোডে থাকতেন, তারপরে রাষ্ট্রপতি ভবনেও যাওয়ার পরে কয়েকবার এসে দেখা করেছেন, কিন্তু সেরকমভাবে ডে টু ডে ন্যাচারালি তাদের ইন্টারাকশন কোনো রকম ছিল না। সোনিয়া গান্ধীর সঙ্গে বাবার একটা খুব ভালো ওয়ার্কিং রিলেশনশিপ ছিল, অত্যন্ত ভালো। আর দেখুন, একটা ট্রাস্ট ডেফিসিট হয়তো সেই হিসেবে ছিল না, যে সেই ট্রাস্টটুকু ছিল না যে প্রধানমন্ত্রী বানাবে, কিন্তু যেভাবে বাবাকে রেসপন্সিবিলিটি দিয়েছেন, যেভাবে তাকে কাজ করার সুযোগ দিয়েছেন, যেভাবে কংগ্রেসের উনি মানে ইউপিএ মানে প্রাইম মিনিস্টার না হয়েও ইউপিএ 1 ইউপিএ 2 সময় ওনাকে সংকট মোচন, দ্য ম্যান, দ্য গো টু ম্যান, যে কোনো প্রবলেম হলে মানে সর্বঘাটে করা, যেভাবে মানে যে কোনো প্রবলেম হলে প্রণব মুখার্জি সেটাকে সলভ করার জন্য রয়েছে। ওটা একটা যদি ট্রাস্ট না থাকতো তাহলে তো হতো না। দেখুন, যেটা বাবার ডায়েরি পড়ে আমি বুঝতে পেরেছি, জীবনে সব কিছু কিন্তু সাদা কালো নয়, নট এভরিথিং ইজ ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো ট্রাস্ট ছিল, কিন্তু একেবারে ট্রাস্ট ছিল না, সেটা বলা ঠিক। অবশ্যই এর মধ্যে হতে পারে, আপনি বলছেন একটা ধূসর জায়গা ছিল, যেখানে বিশ্বাসও ছিল, আবার কোথাও কোথাও ছাপিয়ে যাবার ভয়ও ছিল। কোথাও কি মনে হয় আপনার যে রাহুল গান্ধীর সম্পর্কে আপনার বাবা যে সংক্ষিপ্ত এনকাউন্টার, যাকে ইংরেজিতে বলি, এই সংক্ষিপ্ত এনকাউন্টারের মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনার বাবা মনে করতেন যে রাহুল গান্ধী খুব ভদ্র ছিল, আবার রাহুল গান্ধীর একটি কাজে আপনার বাবা বোধহয় শেষ কোনো রাজনৈতিক কারণে অতক্রুদ্ধ হয়েছিলেন? এটা কি সত্যি? নিশ্চয়ই। রাহুল গান্ধী যখন, আপনাদের সকলেই মনে থাকতে পারে, 2013-তে তখন ইউপিএ সরকারের একটা অর্ডিন্যান্স, যেটাকে কলোকুয়ালি সেভ দ্য ক্রিমিনাল বলে একটা অর্ডিন্যান্স পার্লামেন্টে, প্রেসিডেন্টের কাছে পাঠানো হয়েছিল। তখন সেই অর্ডিন্যান্স একটা প্রেস কনফারেন্সে, অজয় মাকান প্রেস কনফারেন্স দিচ্ছিলেন। রাহুল গান্ধী সেই প্রেস কনফারেন্সে নিজের সরকারের অর্ডিন্যান্সকে একটা মানে ইট ইজ ননসেন্স বলে হি ট্রাশ দ্য অর্ডিন্যান্স, আর এটাকে ছিঁড়ে ফেলা উচিত, ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেওয়া উচিত, এই কথা বলেন। তো ওই ব্যাপারে আমার বাবা অত্যন্ত রাহুল গান্ধীর উপরে ক্ষুব্ধ হয়েছিলেন। আর আমি আমার বাবাকে প্রথম খবরটা দিই, প্রচণ্ড রেগে গেছিলেন। যারা সিনিয়র জার্নালিস্ট আছেন জানেন না আপনি কখনো বাবার কাছে বকুনি খেয়েছেন কিনা, মানে উনি এত রেগে গেছিলেন আর এত চাচাতে শুরু করলেন যে আমি অর্ডিন্যান্স ছিঁড়েছি। আর তারপরে উনি রাত্রে ডায়েরিতে লেখেন যে রাহুল গান্ধী এরকম গেট ক্রাশ করে ছিঁড়েছে, কিন্তু রাহুল গান্ধী he wrote in English that he has got all the arrogance of his Gandhi-Nehru lineage without their political acumen. মানে গান্ধী নেহরু লিনিয়েজের যে পলিটিক্যাল অ্যাকুমেন্ট আছে, সেই অ্যাকুমেন্টটা নেই। কারণ সেই অ্যাকুমেন্টটা থাকলে ঠিক ইলেকশনের আগে নিজের গভর্নমেন্টের অর্ডিন্যান্সকে পাবলিকলি কেউ কি এরকমভাবে তাচ্ছিল্য করে? তো অত্যন্ত রেগে গেছিলেন বাবা। আর উনি তারপরে অনেক পরে আমি যখন পলিটিক্স জয়েন করি, আর 2014-তে কংগ্রেসের এই ডাউনফল, যে মাত্র 44টা সিটে এসে যখন কংগ্রেস পৌঁছলো, তার নানা রকম কারণ অ্যানালিসিস করতে করতে তো বলেছিলেন এটাও একটা কারণ যে তখন রাহুল গান্ধী পার্টির কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ছিল। বললেন তোমাদের নিজেদের পার্টির ভাইস প্রেসিডেন্ট যখন নিজেদের সরকারকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে, নিজের প্রাইম মিনিস্টারকে এভাবে অপমানিত করে, তাহলে লোকে তোমাদের কেন করবে? তোমাদের মানে কংগ্রেসকে, তখন আমি কংগ্রেসে ছিলাম। তো ডেফিনেটলি রাহুল গান্ধীর এই একটা ব্যাপারে উনি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন। আর আমার মনে হয় যে তারপর থেকে রাহুল গান্ধীর মানে
একটা ওনার একটা মনে হচ্ছিল যে রাহুল গান্ধী একটা পলিটিক্যালি ম্যাচিওর হতে এখনো সময় আছে, সেটা দ্যাট ইজ নাথিং আনইউজুয়াল। দেখুন, প্রণব মুখার্জিকে বলা হতো যে ওনার জেনারেশনের উনি একজন মোস্ট অ্যাস্টিটিউট পলিটিশিয়ান, মোস্ট কনজিউমার পলিটিশিয়ান। তিনি যদি তার ছেলের থেকেও কম বয়সী কোনো পলিটিশিয়ানের সম্পর্কে মনে করেন যে এরা কোনো ম্যাচিওরিটি আসতে দেরি আছে, সেটা কোনো আশ্চর্যের ব্যাপার নয়। কিন্তু রাহুল গান্ধী যেভাবে নিজের সরকারকে অপমান করেছিলেন অর্ডিন্যান্সকে ক্র্যাশ করে, তার সেই বিষয়ে আমার বাবা মনে হয় কি তারপর থেকে রাহুল গান্ধীর উপর ওনার বিশ্বাস পুরোপুরি শেষ হয়ে গেছিল। এবার যে প্রশ্নটা করবো এটা একটু টাকটকের ধাঁচের প্রশ্ন, রাগ করবেন না, স্বভাবগুণে মার্জনা করে দেবেন। একজন সাধারণ বঙ্গ সন্তান হিসেবে এই প্রশ্ন আমাদের অনেকে, সেটা হচ্ছে যে ইন্দিরা গান্ধী থেকে শুরু করে একটা বিরাট সময় কংগ্রেসের ইতিহাস যদি লিখতে হয় তাহলে প্রণববাবু সেখানে একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এই বিষয়ে আমাদের সন্দেহ। এত কিছু সত্ত্বেও, অর্থাৎ যেখানে মা সোনিয়া গান্ধী যখন স্বর্ণময় কর্তৃক কংগ্রেসের, তার ছেলেকে এইরকমভাবে বলা যেতে পারে তার উদ্ধত্বের জন্যে যেভাবে প্রণববাবু তিরস্কার করেছেন, এ সবাই তো সব কিছু জানে একেবারে খোলা পাতার মতো। তা সত্ত্বেও এই কংগ্রেস যখন প্রণববাবুকে রাষ্ট্রপতি করলেন, এটা কি কোথাও গান্ধী পরিবার তারা দায় চোখালে, নাকি এটা গান্ধী পরিবারের ঔদার্য কি হিসেবে দেখে না? দেখুন, সেটা আবার বলছি, সেই প্রশ্নের উত্তর কিন্তু সোনিয়া গান্ধী দিতে পারবে। আর বাবার ডায়েরি পড়েও না, সেই সময়ের আপনি যদি নিউজ পেপার পড়েন, প্রণব মুখার্জি কিন্তু রাষ্ট্রপতি কংগ্রেসের ক্যান্ডিডেট, রাষ্ট্রপতির অনলি ক্যান্ডিডেট, একমাত্র ক্যান্ডিডেট ছিলেন না। হামিদ আনসারি বা অন্যান্য আরও মানে অন্য লোকেদেরও সোনিয়া গান্ধী বিচার করছিলেন। কিন্তু একটা ফ্যাক্টর যেটা মনে হয় প্রণব মুখার্জির জন্যে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট, হিজ উইনেবিলিটি, ওনার উইনেবিলিটি আর ওনার অ্যাকসেপ্টেন্স। কারণ দেখুন, প্রেসিডেন্সিয়াল ইলেকশনে জেতাটা যে কোনো পার্টির প্রতি অত্যন্ত প্রয়োজনীয়। আর 2012তে ইলেকশন মানে প্রেসিডেন্সিয়াল ইলেকশন, 2014তে লোকসভার ইলেকশন। তার আগে যদি সিটিং গভর্নমেন্টের পার্টি যদি প্রেসিডেন্সিয়াল ইলেকশনে হারে, সেটা অত্যন্ত পলিটিক্যালি হানিকারক। সুতরাং প্রেসিডেন্সিয়াল ইলেকশনে প্রেসিডেন্টের জেতা অত্যন্ত জরুরি ছিল। আর প্রেসিডেন্সিয়াল ইলেকশন তো এমনি সাধারণ এমপি এমএলএ ইলেকশনের মতো না, ওরা একটা গণিত আছে, কতজন এমপি, কতজন স্টেট ওয়াইজ, কতজন এমএলএ, ওর একটা অঙ্ক বসে বের করতে হয়। সুতরাং আর মোটামুটি সেই হিসেবে হয়। তখন ইউপিএর 1 লাখ ভোট কম ছিল, একটা প্রেসিডেন্সিয়াল ইলেকশনে জিততে যতটা ভোট দরকার তার থেকে 1 লাখ ভোট কম ছিল। সো ফাইনালি প্রণব মুখার্জি যখন ওনার সে ক্ষমতা ছিল 1 লাখ ভোটটা পুরো করা, আর সেটা ইমিডিয়েটলি বোঝা গেল কি যে মুহূর্তে ওনার প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হিসেবে ওনার নাম ডিক্লেয়ার করা হলো, তখন শিবসেনা তখন এনডিএ পার্ট অফ এনডিএ, জেডিইউ তখন পার্ট অফ এনডিএ, তারা কিন্তু দে ব্রোক দ্য রান, তারা এনডিএ-কে ছেড়ে তারা প্রণব মুখার্জির ক্যান্ডিডেট করলো। তো হিজ উইনেবিলিটি ওয়াজ দ্য মেন ফ্যাক্টর। সেটা কারণ আমার বাবা, তো আমার মনে হয় সেটা আমি বাবা হিসেবেও বলবো নিশ্চয়ই, যে উনি যে পজিশন জীবনে পেয়েছেন, কেউ তাকে রূপোর থালায় সাজিয়ে দেন, উনি সেটাকে অর্জন করেছেন নিজের মেধায়, নিজের পরিশ্রমে। ইন্দিরা গান্ধী ডেফিনেটলি তাকে মেন্টর করেছেন, কিন্তু তার মুখ দেখে নয়। কারণ ইন্দিরা গান্ধী প্রণব মুখার্জির ভিতরে তার মেধা, তার পরিশ্রম করার ক্ষমতা, তার রাজনীতিক জ্ঞান, এইসব গুণগুলো দেখেছেন, সেগুলো দেখে তাকে এনকারেজ করেছেন, তাকে পলিশ করেছেন। কিন্তু প্রত্যেকটা পজিশন, প্রত্যেকটা স্টেট প্রণব মুখার্জিকে লড়াই করে তার নিজস্ব ইন্টেলেক্টের মাধ্যমে তাকে লড়াই করে তাকে হাসিল করতে হয়েছে। আর হি ডিজার্ভ এভরি পজিশন, সেটা কারণ দয়াও নেই পান। তাহলে কি আমি এইভাবে ধরে নেব যে গান্ধী পরিবারের খুব সুপরিকল্পিতভাবে, যেহেতু 1 লক্ষ ভোট কম ছিল, তাই প্রণববাবুকে ছেড়ে দেওয়া হলো, যদি শেরকে মারতে পারেন তাহলে শের খান, আর শের যদি খেয়ে নেয় তাহলে আপাতত রাজনীতিতে ভীতি টাকবেন, দুদিকেই লাভ। এটাই কি তাহলে গান্ধী পরিবারের যারা খুব কাছের লোক তাদের বুদ্ধি ছিল? সেটা তো গান্ধী পরিবারের লোকেই বলতে পারবে, সেটা আমি কি করে বলবো, সেটা আমি বলতে পারবো না। তবে যেটা আমি দেখুন, যে কোনো পলিটিক্যাল ক্যালকুলেশন, যে কোনো লিডার
তারা ডেফিনেটলি নানা দিক থেকে ভেবেচিন্তেই করেন। আর প্রেসিডেন্সিয়াল ইলেকশনে যেটা আমি বললাম যে প্রণব মুখার্জি কিন্তু একমাত্র লোক ছিলেন না, আরও লোক ছিলেন, কিন্তু ইট ওয়াজ হিজ উইনেবিলিটি হুইচ ওয়াজ দ্য ফ্যাক্টর। আর এর ভিতরে কার কি পরিকল্পনা কাজ করছিল সেটা তাদের হয়ে আমি কিছু বলতে পারবো না, সেটা তারা যদি কোনোদিন তাদের অটোবায়োগ্রাফি লেখেন তাহলে হয়তো তারাই করতে পারবে। অবশ্যই। আমার এবার প্রশ্ন যেটা রয়েছে সেই প্রশ্নের আগে আমি একটা উদাহরণ টানবো। অনেকে মনে করেন যে বামদের সবচেয়ে বড় ভুল হয়েছিল যেখানে নরম থাকার কথা সেখানে অতিরিক্ত গরম হয়ে যান, আর যেখানে গরম থাকার কথা ছিল সেখানে নরম হয়ে যান। অর্থাৎ সিঙ্গুরে যেখানে শক্ত হওয়ার কথা ছিল সেখানে তারা দুর্বলতা প্রকাশ করে ফেলে, আর নন্দীগ্রামে যেখানে নরম হয়ে যাওয়া যেত এটাই তাদের ঐতিহাসিক ভুল অনেকে মনে করে। আবার অনেকে মনে করে যে প্রণববাবুকে রাষ্ট্রপতি করাটাই কংগ্রেসের ঐতিহাসিক ভুল, প্রণববাবুকে তখন দরকার ছিল প্রধানমন্ত্রী রূপে। আপনি কি এরকম কিছু মনে করেন? দেখুন, সেটা আমার বলা সেটা শোভনও নয়, আর আমার সেটা বলার মতন রাজনৈতিক অভিজ্ঞতা বা জ্ঞান আমার নেই। তার বিচার ইতিহাস করবে। কিন্তু আমরা দেখেছি যে 2012-তে যখন অ্যাক্টিভ পলিটিক্স, সক্রিয় রাজনীতি থেকে প্রণব মুখার্জি সরে দাঁড়ালেন, তারপরে যে কংগ্রেসের কি অবস্থা হলো সে তার জন্য তো বিশাল পলিটিক্যাল অ্যানালিস্ট হওয়ার দরকার নেই, সে তো সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। সুতরাং সে ভুলটা কেন হলো, কোথায় হলো, দ্যাট নেক্সট টাইমসে সেটা ইতিহাস বলবে। সেটা আপনারা জার্নালিস্ট, আপনারা বলবেন, সেটা আমি মেয়ে হিসেবে কেন বলবো। প্রণববাবু যখন রাষ্ট্রপতি হলেন, প্রণববাবু রাষ্ট্রপতি হওয়ার আগে বিভিন্ন বাধা বিঘ্নত তাকে পেরাতে হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যেমন শত্রু শিবির থেকে অনেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন, তারা মনে করেছিলেন প্রণববাবুর অভিজ্ঞতা, তার রাজনৈতিক পাণ্ডিত্য, তার অধ্যাবসায় পরিশ্রমকে স্বীকৃতি দেওয়া উচিত। আবার অনেককে এরকমও রয়েছে যে যাদের তিনি খুব ছোট ভাই বোন ভেবেছেন, তার রাষ্ট্রপতি হওয়ার সময় বা যে সময় তিনি লড়ছেন তার পাশে থাকেননি। এমনকি কেউ কেউ তো তার রাষ্ট্রপতি শপথ নেওয়ার সময় বসাও করেছিলেন। পরবর্তীকালে তাদের সঙ্গে সম্পর্কটা প্রণববাবু আবার ঠিক করে নেন। এটাই কি প্রণববাবুর ফ্লোর ম্যানেজমেন্ট, পার্লামেন্টের ফ্লোর ম্যানেজমেন্টের ইউএসপি? নিশ্চয়ই, নিশ্চয়ই। ওনার যেটা আর উনি আমাকেও সবসময় বলতেন যে খালি এটা রাজনীতিতে না, এটা তোমাকে জীবনেও মনে রাখতে হবে যে কোনো রকম ইউ ক্যানট লিভ উইথ জাস্ট অ্যাঙ্গার অ্যান্ড হেট্রেড। তখন ঠিক আছে কারোর উপরে রাগ হলো, কারোর উপরে দুঃখ হলো, বাট সেটাকে আপনাকে এগিয়ে যেতে হবে সেটাকে। আর এটা 1970s-এর একটা, আমি খুব ওনার ডায়েরিতে উনি লিখেছিলেন যে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের কী কী পার্সোনাল গুণ থাকা দরকার। তার ভিতরে একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস লিখেছিলেন, দ্য এবিলিটি টু অ্যাবজর্ব ডিসঅ্যাপয়েন্টমেন্টস। জীবনে অনেক রকম ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসবে, কিন্তু সেটাকে হজম করে এগিয়ে যেতে হবে। সো আই থিঙ্ক উনি নিজের জীবনে অনেক ডিসঅ্যাপয়েন্টমেন্ট এসেছে, কিন্তু সেসব ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যাবজর্ব করে উনি এগিয়ে যেতে পেরেছেন, সেই জন্যই হয়তো তিনি ওই শিখরে পৌঁছতে পেরেছেন। আমি একেবারে একটা খুব সহজ প্রশ্ন করছি, আমার বাঙালি দর্শকরা এটা জানতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রণববাবুর মধ্যে সম্পর্কটা কিভাবে বলবো? মধুর ভাই বোনের সম্পর্ক এক, অম্লমধুর সম্পর্ক দুই, দুই রাজনৈতিক ব্যক্তিত্বের সম্পর্ক। দেখুন, মমতা দিকে আমি মানে বহুবার আমার বাড়িতে দেখেছি। ইনফ্যাক্ট আমার স্কুলে পড়ার সময় থেকে আমার বাড়িতে দেখেছি। আমার মার সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক ছিল। আমাকে মা দেখলে মাঝে মাঝে আমাকে বলতেন, এই তুই রাজনীতি জয়েন করিস না কেন, আমাদের বাড়িতে আসতেন। টু বি ভেরি অনেস্ট, এই একটা প্রশ্নের উত্তর আমার কাছে আজও অজানা থেকে গেছে, কি মমতা ব্যানার্জি কেন প্রণব মুখার্জির প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটে উনি কেন বারণ করেছিলেন। অনেকে বলেছে যে এটা নাকি পার্সোনাল কারণে হতে পারে, কারণ যখন মমতা ব্যানার্জি কংগ্রেসে ছিলেন তখন মমতা ব্যানার্জি আর সোমেন মিত্রর একটা, যখন পিসিসি প্রেসিডেন্টশিপের জন্য, তখন সোমেন মিত্র খুবই অল্প ভোটে হলেও কিন্তু উনি জিতে যান পিসিসি প্রেসিডেন্ট যখন লড়াই হয়েছিল পোস্টের জন্যে। আর তখন নাকি সেই জিতের জন্যে মমতা ব্যানার্জি প্রণব মুখার্জিকে দায়ী করেছিল। কিন্তু সে তো কবেকার কথা, মমতা কি ততদিন মানে 30 বছর আগেকার পুষে রেখে দিয়েছিলেন।
প্রণববাবুর ডায়েরিতে এই রহস্যের কোনো সমাধান নেই? না, উনি সেসব কিছু লেখেননি, কিন্তু সেই সময় আমি ওনাকে বলে জিজ্ঞেস করছিলাম, ইনফ্যাক্ট যখন মমতাদি ওনার প্রেসিডেন্সিয়াল হওয়ার আগে মানে অপোজ করার আগে, যখন ওনার নাম নিয়ে এসব মানে তার চর্চা চলছিল কিন্তু কোনো শিওরিটি ছিল না, তখন আমি বললাম যে বাবা তুমি মমতাদি একে কেন বলো না, উনি যদি নাম সোনিয়া গান্ধীকে প্রপোজ করেন তাহলে তো খুব ভালো হয়। ও বলে যে মমতা অপোজ করবে, সত্যি সত্যি মমতা অপোজ করলো। তখন আমি প্রণববাবু আগেই অনুধাবন করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে প্রণববাবুর নাম অপোজ করবেন, কিন্তু অপোজ করার পরে আমি একদিন খুব টেন্স হয়ে জিজ্ঞেস করলাম বাবা কি হবে, বললো ও সাপোর্ট করবে। সুতরাং ব্যাপারটা কি, আর মমতার যে বাবা হি ওয়াজ কোয়াইট কনফিডেন্ট এটা খুব সাপোর্ট করবে, এটা একটা পলিটিক্যাল সিচুয়েশনে বোঝা যায় যে প্রথম রাষ্ট্রপতি, বাঙালি রাষ্ট্রপতি, সেটা মমতা ব্যানার্জি কিন্তু পলিটিক্যালি সেটাকে অপোজ করতে, মানে রিয়েলি অপোজ করতে পারতেন। আর বাবার ডায়েরি পড়ে আমি জানতে পেরেছি, এখন তাদের নাম নিতে চাই না, সে সময় কংগ্রেসের বহু তৃণমূলের এমএলএ আর টিএমসি এমএলএ আর টিএমসি এমপিও কিন্তু বাবাকে পার্সোনালি ফোন করে বলেছিলেন যে টিএমসি স্ট্যান্ড যা হোক তারা বাবাকেই ভোট দেবেন, কারণ প্রেসিডেন্সিয়াল ইলেকশনে কোনো রকম হুইপ চলে না, এটা নিজে থেকে। সুতরাং কোয়াইট পসিবল যে মমতা ব্যানার্জি যদি ওই পজিশনে, নিজের পজিশনে স্টিক করতেন, তাহলে হয়তো টিএমসিতেও ক্রস ভোটিং হতো। আর তার থেকেও বড় কথা, আপনারা জানেন বেশি দিনের পুরনো কথা না, 12 বছর আগেকার কথা, প্রথম বাঙালি রাষ্ট্রপতি ক্যান্ডিডেট, আমার যতদূর মনে আছে যে বাংলায় একটা দারুণ উৎসাহের একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছিল। সেই পাবলিক, মমতা ব্যানার্জি নিজে অত্যন্ত মানে শি ইজ আ গ্রাস পলিটিশিয়ান, তো উনি যতই বলুন আলটিমেটলি উনি পাবলিক সেন্টিমেন্টের এগেনস্টে যেতেন না। সুতরাং সেটা উনি পলিটিক্যালি উনি মমতা ব্যানার্জি সাপোর্ট করবেন, এটা পলিটিক্যাল অ্যানালিসিস করে সেই কনক্লুশনে পৌঁছানো যায়। কিন্তু প্রথমত বিগিটুকে দুটো অপোজটা কেন করলেন সেটা কিন্তু আমার মাথায় এখনো ঢোকেনি। আর আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম যে মমতা যে অপোজ কেন করলেন, উনি হেসে বললেন না ওইটা পাঠিয়ে আছে, কি বলবে। যাই হোক, আমি অত্যন্ত খুশি যে এই অধ্যায়টা নিয়ে আমাদের অনেকেরই কৌতূহল ছিল, আজকে আপনার মুখ থেকে শুনলাম। কিন্তু এবার যেটা শুনতে চাইবো সেটা হচ্ছে রাষ্ট্রপতি ভবনে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রণববাবুর দেখাটা কেমন ছিল? দেখুন সে সময় তো আমি ছিলাম না, কারণ একজন মুখ্যমন্ত্রী আর একজন রাষ্ট্রপতির মধ্যে যখন দেখা সাক্ষাৎ হয় এগুলো ফর্মাল ব্যাপার, সেখানে তো কিন্তু উনি ওপেনিং সেরেমনিতেও এসেছিলেন। আর তারপরেও আছে, আর তারপরে আমি যখন বাবা যখন রাষ্ট্রপতি হিসেবে একবার পশ্চিমবঙ্গ সফরে আসেন, দার্জিলিংয়ে যান, তখন আমি ছিলাম ওনার সাথে। আর এমনি ব্যাঙ্কুয়েটটা ওরকম রাষ্ট্রপতি ভবনের ব্যাঙ্কুয়েটে অনেকবার মমতা দিয়ে এসছেন, তখন অত্যন্ত ভালোভাবে কথাবার্তা হয়েছে। সুতরাং একটা আপনি যেটা বললেন অম্লমধুর সম্পর্ক, হয়তো সেটাই হবে, কিন্তু এক্স্যাক্টলি কি, আর তবুও আমি বলছি আজকে আমি বইয়েও সেটা লিখেছি, যিনি বাবাকে কেন অপোজ করেছিলেন সেটা এখন পর্যন্ত আমার মাথাতে কিন্তু ঢোকে।